বন্ধুরা, আজকের আমাদের এই আলোচনাটি একটু দীর্ঘ হতে চলেছে, কিন্তু এটি আপনার জানার বোঝা অত্যন্ত জরুরি। আজ আমরা যে দুটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, যেগুলো কেবল দৈনন্দিন সাধারণ কোনো সংবাদ নয়, যা শুনে আপনি ভুলে যাবেন। এগুলো একটি খুব বড়, গভীর, জটিল গল্পের অংশ। এমন একটি স্টোরি যা আমাদের প্রতিবেশী দেশের, আমাদের সীমান্তের এবং সেই কূটনৈতিক বিচক্ষণতার, যা প্রায়শই কঠিন আর চ্যালেঞ্জিং সময়ে নিজেদের আসল রূপ নিয়ে বিশ্বের সামনে আসে। যখন কোনো দেশের ওপর সংকট ঘনীভূত হয়, তখন রাজনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্কের আসল চেহারা পুরোপুরি উন্মোচিত হয়। আজ আমরা এই বাস্তবতার খুব সূক্ষ্ম বিশ্লেষণ করব। এই মুহূর্তে আমাদের নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ, এটি অত্যন্ত অদ্ভুত, ভয়াবহ এবং অভূতপূর্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এটি এমন একটি সংকট যা সেখানকার সাধারণ জনজীবন থেকে শুরু করে অর্থনীতি সমস্ত সব কিছুকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে। দেশের চরম বিদ্যুৎ সংকট, রাজধানী ঢাকা থেকে শুরু করে দূর দূরান্তে গ্রামীণ এলাকা পর্যন্ত জায়গায় 8 থেকে 10 ঘন্টার ভয়াবহ অন্ধকার নেমে আসছে। এবার সেই ভয়াবহ পরিস্থিতির কথা কল্পনা করুন, যেখানে একটি দেশের অর্থনীতি, যা বিশ্বজুড়ে তৈরি পোশাকের রপ্তানির জন্য পরিচিত, যা হঠাৎ অন্ধকারে ডুবে যায়। যে বাজারগুলো একটা সময় গভীর রাত পর্যন্ত মুখরিত থাকতো, সেগুলো এখন রাত 8টার আগেই খাঁ করে। বড় বড় শপিং মল, যেগুলো এই দেশের ক্রমবর্ধমান অগ্রগতির প্রতীক মনে করা হতো, সেগুলো অন্ধকারে ডুবে রয়েছে এবং বাধ্য হয়ে জ্বলন্দি বন্ধ করে দিতে হচ্ছে, মানে চটজলদি বন্ধ করে দিতে হচ্ছে। এই বিদ্যুৎ সংকট সমাজে সর্বস্তরের মানুষের কোমর ভেঙে দিয়েছে। খেতে তাদের ভাষ্যমতে পানি দেওয়ার জন্য ব্যাকুল কৃষক আজ হতাশা বা চিন্তায় রয়েছে, কারণ তাদের পানির পাম্প চালানোর জন্য বিদ্যুৎ কিংবা ডিজেল নেই, কোনোটিরই জোগান নেই। দেশের মেরুদণ্ড হিসাবে বিবেচিত কারখানাগুলো বন্ধ হয়ে পড়েছে, যার ফলে শিল্প উৎপাদন পুরোপুরি অচল। লাখ লাখ টন দিনমজুর রুজিরুটির ওপর সরাসরি বিপদ নেমে এসেছে। প্রচণ্ড গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষ এতটাই বেহাল যে তাদের ক্ষোভ এখন রাজপথে উগ্র রূপ ধারণ করেছে। মানুষ চরম হতাশায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে বিপুল সংখ্যক জড়ো হচ্ছে, এবং অনেক সময় এই হতাশা এতটাই বেড়ে যায় যে পাওয়ার স্টেশনগুলোতে সহিংস হামলা চালিয়ে বসে। এটি হঠাৎ আকাশ থেকে পড়ে যাওয়া কোনো বিপদ নয় তাদের কাছে, এটি বহু বছর ধরে জমতে থাকা অপশাসন, দুর্দশাতাহীন নীতি আর বিদেশি জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা ফলাফলের পরিণতি। বাংলাদেশ তার জ্বালানি চাহিদার সিংহভাগ তেল আর কয়লা চড়া দামে বিদেশ থেকে আমদানি করে। প্রকৃত গ্যাস বাংলাদেশে ব্যয়বহুল আমদানির উপর ডিপেন্ডেন্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্রমাগত ঘাটতি এবং বৈশ্বিক বাজারে ওঠানামার কারণে আমদানি সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ে পুরো সিস্টেমটি তাসের ঘরের মতো ধসে পড়েছে। আজ বাংলাদেশ ঠিক সেই করুণ পরিণতির মুখোমুখি। এখন এই পুরো গল্পের সবচেয়ে আকর্ষণীয় আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখে লক্ষ্য করার মতো, কেননা বিষয়টি হলো, এই জ্বালানি সংকট ঠিক এই মুহূর্তে ঘনীভূত হয়েছে যখন বাংলাদেশের ক্ষমতায় চীন ও পাকিস্তানের সঙ্গে কূটনীতিক ঘনিষ্ঠতা বাড়ানো জোরদার আর স্পষ্ট প্রচেষ্টা চলছিল। ঢাকায় বসা নীতি নির্ধারকরা বেজিংয়ের ঋণ আর ইসলামাবাদের প্রতিশ্রুতির দিকে বড় আশাবাদী চোখে তাকিয়েছিলেন, কিন্তু বাস্তবে যখন সংকট এলো, যখন দেশের অবিলম্বে জীবন রক্ষাকারী সাহায্যের প্রয়োজন হলো, তখন সবার আগে কার কথা মনে পড়ল? কেবল সেই প্রতিবেশীর কথা যাকে তারা উপেক্ষা করার চেষ্টা করেছিল, অর্থাৎ ভারতের কথা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে বাংলাদেশের জ্বালানি মন্ত্রীকে তার সমস্ত কূটনৈতিক দ্বিধাবোধ পাশে সরিয়ে দিয়ে অতিরিক্ত ডিজেল আর জ্বালানি সহায়তার জন্য নিজের দিল্লির দিকে হাত বাড়াতে হয়। সেখানকার অর্থমন্ত্রী নিজেদের দেশের মানুষের সামনে প্রকাশ্যে স্বীকার করেছেন, জ্বালানি সংকট এতটাই গভীর যে জটিল থেকে আগামী জটিলতম এই 2 বছরে এই পুরোপুরি সমাধান হওয়ার একদমই নয়। তিনি স্পষ্ট আলোচনা করে বলে দিয়েছেন, সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতে আর গ্যাস আমদানি স্বাভাবিক করতে অন্তত তাদের 1.5 থেকে 2 বছর সময় লাগবে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ততদিন কি হবে? ততদিন কি দেশের শিল্প কারখানা আর ঘরবাড়িকে অন্ধকার থেকে কেউ বের হয়ে করে আনবে না? এই সমস্ত প্রশ্নের উত্তরে শেষ পর্যন্ত ঘুরে ফিরে তারা ভারতের দরজার সামনে এসে থেমে যায়। আজ ঢাকার কাছে ভারতের একমাত্র সবচেয়ে সহজলভ্য আর শক্তিশালী ভরসা বলে মনে হয়। আর এই পুরো পরিস্থিতিতে যে প্রতিক্রিয়া দিয়েছে তা কূটনৈতিক পরিপক্কতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেটি ছিল অত্যন্ত স্পষ্ট, গোছানো আর অজান্ত এক বিপদের সংজ্ঞা। কারণ কোনো কূটনৈতিক অহংকার দেখায়নি, কোনো খোঁচা দেয়নি, কোনো তাড়াহুড়া প্রকাশ করেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অত্যন্ত স্পষ্ট তার শালীনতার সঙ্গে বলেছে, আমাদেরও বাংলাদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আগে থেকে স্বাভাবিক চলছে। অতিরিক্ত চাহিদা বিষয়ে আমরা আমাদের অভ্যন্তরীণ প্রয়োজন, রিফাইনিং ক্ষমতা, অবকাঠামো আর তেলের সহজলভ্যতা বিবেচনা রেখে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার বিবেচনা করছি। এই স্টেটমেন্ট কোনো নাটক ও ঘোষণা ছিল না। ভারত কোনো কঠিন শর্ত চাপিয়ে দেয়নি এবং এই সুযোগ কাজে লাগিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করেনি।
শুধু একটি সোজার স্পষ্ট বার্তা দিয়েছে যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, মূল্যায়ন করছি। ভারতের এই পরিপক্ক জবাব চীন ও পাকিস্তানের উভয়ের জন্য এক বিরাট আর চমকপ্রদ শিক্ষা হতে পারে। এটি প্রমাণ করে যে সংকটের মুহূর্তে যখন আসে তখন ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া দূর সম্পর্কের কৌশলগত সহযোগীরা কোনো কাজেই আসে না, বরং সেই প্রতিবেশীরাই মনে পড়ে যার শিকড় আপনার সঙ্গে ভৌগোলিক ঐতিহাসিকভাবে যুক্ত থাকে। আর সেই প্রতিবেশী যদি তার সামর্থ্য অনুযায়ী প্রস্তুত থাকে তবে সাহায্য করে, তাও কোনো শোরগোল বা লোক দেখানো প্রদর্শন ছাড়াই। এই ধারাবাহিকতায় সম্পর্কের ওপর জমে থাকা বরফ গলাতে বাংলাদেশের নেতৃত্বের, বিশেষ করে তারেক রহমান ভারত সফরের গুঞ্জনও এখন তীব্র হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান দ্বিপাক্ষিক আলোচনার জন্য সবসময় ইতিবাচক আর স্মরণীয় হয়। কিন্তু আমরা এই বাস্তবতাকে একেবারে অস্বীকার করতে পারি না যে বিগত কিছু সময় উভয় দেশের সম্পর্কের মধ্যে যে তিক্ততা, অবিশ্বাসের অনুভূতি তৈরি করেছে তা এখনও পুরোপুরি দূর হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান বাংলাদেশের নতুন ব্যবস্থার মাধ্যমে তাকে হস্তান্তরে অনবরত দাবি আর সেখানকার দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিবেশ, এই সবই অত্যন্ত জটিল সংবেদনশীল বিষয়, যা এখনও দুই দেশের মধ্যে এক অদৃশ্য দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও কূটনীতির রুদ্ধদ্বার কক্ষে দুই পক্ষ থেকে আলোচনা প্রচেষ্টা ক্রমাগত অব্যাহত রয়েছে। এর কারণ অত্যন্ত সোজার স্পষ্ট। প্রতিবেশী দেশগুলো একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিজেদের ভৌগোলিক বাস্তবতা থেকে পালিয়ে যেতে পারে না। সরকার বদলাতে পারে, ক্ষমতারও রদবদল হতে পারে, কিন্তু ভূগোল কখনো বদলানো যায় না। আর যখন সংকট আসে তখন এই ভূগোলই সবচেয়ে বড় সত্য আর দেশগুলো সবচেয়ে বড় বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। এখন কূটনীতি থেকে সরে আসা আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সরগরম রাজনীতি নিয়ে কথা বলি, যার সরাসরি সম্পর্ক বাংলাদেশ সীমান্তের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি পৌঁছেছিলেন। তিনি সেখানে সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ, সশস্ত্র সীমাবল এসএসবি আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার অবকাঠামোগত প্রকল্পের ভিত্তির উপর স্থাপন করে। এর অধীনে ৮০ একরের বিশাল এলাকায় এসএসবির একটি সর্বাধুনিক, সর্বসুবিধাযুক্ত নতুন ক্যাম্পাস গড়ে তোলা হবে। তবে এর পুরো সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবেদনশীল বিষয়টি ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া দীর্ঘদিনের আটকে থাকা কাজটি। অমিত শাহ সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে থেকে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি অবশেষে পাওয়া গেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গেছে। তিনি জানান 1129 একর জমি মাত্র 45 দিন রেকর্ড সময়ে সীমান্তরক্ষী বাহিনীকে হস্তান্তর করা হয়েছে এবং বাকি থাকা 29 একর জমিও শিগগিরই সঁপে দেওয়া হবে। এই পুরো বিতর্কটি শুধুমাত্র কয়েক একর জমির টুকরো নয়, এটি রাজনৈতিক সদিচ্ছা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, জাতীয় নিরাপত্তা সেই গভীরে অনুবাদনের বিষয়, যার উপর দীর্ঘদিন ধরে রাজনীতি প্রাধান্য পাচ্ছিল। অমিত শাহ তার ভাষণে জনগণকে মনে করিয়ে দেন যে বছরের পর বছর ধরে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে বেড়া দেওয়ার জন্য জমি চেয়ে এসেছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বহুবার অনুরোধ করা হয়েছে, চিঠিপত্র চালাচালি হয়েছে, এমনকি হাত জোড় করেও কথা বলা হয়েছে। তাকে বারবার বোঝানো হয়েছে যে এই জমি কোনো রাজনৈতিক দলের জন্য চাওয়া হচ্ছে না, বরং এটি বিএসএফ এবং দেশের সংবেদনশীল সীমান্তের নিরাপত্তার জন্য প্রয়োজন। কিন্তু তা সত্ত্বেও বছরের পর বছর ধরে জমি বরাদ্দের ফাইলগুলোতে ধুলো জমেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যখন শুভেন্দু অধিকারী সরকার বিরোধী দলের শক্তিশালী নেতৃত্ব হিসেবে চাপ বাড়াচ্ছে, তখনই ফোনে কাজ হতে শুরু করেছে। কাগজের কাজ, চিঠি পড়ে যায়, কাগজের পর কাগজ জমা হয়ে যায়, কিন্তু জমির অনুমতি আগেই মিলে যায়। অমিত শাহ মঞ্চ থেকে এই স্পষ্ট বার্তা দেন যে শুভেন্দুজি ভালো করে জানেন যে অবৈধ অনুপ্রবেশের এই মারাত্মক ব্যাধিকে যদি গোড়া থেকে না আটকানো যায় তবে কেবল পশ্চিমবঙ্গে অনিরাপদ হয়ে পড়বে না, বরং পুরো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকির মুখে হয়ে পড়বে। স্বভাবতই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কড়া বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র পাল্টা জবাব আসারই ছিল। টিএমসি নেতা কুণাল ঘোষ এই সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপান। তার মূল যুক্তি ছিল এটাই যে আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ আটকানো পুরোপুরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর বিএসএফের দায়িত্ব, এ তো রাজ্য সরকারকে টেনে আনা উচিত নয়। তিনি স্পষ্ট করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তরফ থেকে জমি দিয়েছিলেন, কিন্তু তাতে কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল যেটিকে কেন্দ্রীয় সরকার অনর্থক রাজনৈতিক রং দিয়েছে। টিএমসি এটিও মনে করে দেয় যে ত্রিপুরার মতো রাজ্য যেখানে বিজেপির নিজস্ব ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, যেখানে রোহিঙ্গার অবৈধ বাংলাদেশ নাগরিকরা ক্রমাগত ধরা পড়েছে, তাদের তীব্র প্রশ্ন ছিল যে কেন্দ্র সরকার বিএসএফের এখতিয়ার বাড়িয়ে রাজ্য পুলিশের অধিকারের খর্ব করেছে, কিন্তু তা সত্ত্বেও কেন অনুপ্রবেশের সমস্যা রয়ে গেছে। টিএমসি সরাসরি অভিযোগ যে কেন্দ্র সরকার সীমান্ত নিরাপত্তা নিজের ব্যর্থতা রাখতে পুরনো রাজ্য সরকারের উপর দোষ চাপানোর রাজনীতি করছে। এখন আমরা যদি উভয় পক্ষের যুক্তিকে দেখি না, তবে চিত্রটি নিজ নিজ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্পষ্ট দেখা যায়। এক পক্ষে কেন্দ্র সরকারের যুক্তি হলো বছরের পর বছর জমি মেলেনি, অন্যদিকে চাপে পড়ে মিলেছে।
অন্যদিকে রাজ্যের পুরনো সরকার বলছে প্রযুক্তিগত বাধা ছিল এবং এতে রাজনীতি করা উচিত নয়। সত্য হয়তো এই দুই চরম রাজনৈতিক দাবির মাঝখানে কোথাও লুকিয়ে আছে। তবে একটি কথা আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে যে সীমান্ত নিরাপত্তা কোনো রাজনৈতিক ইস্যু হওয়া উচিত নয়। এটি সরাসরি দেশের অত্যন্ত সংবেদনশীল বিষয়। শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক্স বলা হয়, তা কেবল মানচিত্রে আঁকা কোনো সরু ফ্যালি নয়। এটি 8টি রাজ্যকে পুরো ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন। এখানে নিরাপত্তা সামান্যতম খামতি থাকলেও পুরো উত্তর পূর্ব ভারত প্রভাবিত হয়। ভারতের শত্রুরা সবসময় এই চিকেন নেক্সকে অস্থির করার ষড়যন্ত্র করে রচনা করতে থাকে। তাই এখানে কাঁটাতারের বেড়া দেওয়া এবং নিরাপত্তা নিশ্ছিদ্র রাখা যে কোনো দলের রাজনীতির ঊর্ধ্বে একটি বিষয়। এখন পরিশেষে এই দুটি বড় আর গুরুত্বপূর্ণ খবরকে একসঙ্গে একই ফ্রেমে রেখে দেখার প্রয়োজন রয়েছে। একপাশে চরম শক্তি সংকটে পড়া আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার সমস্ত পুরনো কূটনৈতিক চালাকি ভুলে ভারতের কাছে সাহায্যের আকুতি জানাতে হয়েছে। অন্যদিকে ভারত পূর্ণ সতর্কতার সঙ্গে সেই বাংলাদেশের সঙ্গে সংলগ্ন সীমান্তকে অবৈধ অনুপ্রবেশকারীদের থেকে নিরাপদ করার চেষ্টা করছে। আর এটি কোনো বৈপরীত্য নয়, বরং এটাই কূটনীতির বাস্তবতা। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কখনো পুরোপুরি একপাক্ষিক হয় না। কখনো সাহায্যের চরম প্রয়োজন পড়ে, তো কখনো নিরাপত্তার গভীর চিন্তা থাকে। দুটি বিষয় একই সঙ্গে চলে। বিপদের দিনে ঘরের লোক আর প্রতিবেশীর কথাই সবার আগে মনে পড়ে। বাংলাদেশ আজ গভীর সংকটে পড়ে এই বিষয়টি বুঝতে পারছে। ভারত এটি বোঝে যে সীমান্ত নিরাপদ থাকলে প্রতিবেশী স্থিতিশীলতা আসবে, আর স্থিতিশীলতা আসলেই সহযোগিতা সম্ভব হবে। এই গল্পটি কেবল আজকের নয়, আগামী দিনেরও। তারেক রহমানের সফর হবে কিনা, অতিরিক্ত জ্বালানি সরবরাহ হবে কিনা, বেড়া দেওয়ার কাজ কতটা দ্রুত শেষ হবে, এইসব সময় বলবে। তবে একটি কথা নিশ্চিত, যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক আবেগ দিয়ে নয়, প্রয়োজন দিয়ে চলে। ওই জন্য কথায় আছে না, যে আত্মীয় বদলানো যায় কিন্তু প্রতিবেশী নয়। আপনি কি মনে হয় যে সংকটের সময় কি সহযোগিতা বাড়বে, নাকি পুরনো তিক্ততা এখনো বাধা হয়ে দাঁড়াবে? কমেন্টে লিখুন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।